হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে তোমাদেরকে আলোচনা করব যে টপ 30 এমসিকিউ অর্থাৎ সিডিপির ওপরে। এখানে আমাদের পেপারটা থাকছে সিটেট 2011 পেপার 2। কারণ তোমাদেরকে এর আগে কিন্তু পেপার 2 এর কোশ্চেনগুলো করায়নি, কারণ পেপার 2 একটু টাফ হয়। তো তোমরা দেখেছো যে প্রশ্ন লেভেল কতটা ডিফিকাল্ট আসছে পরীক্ষায়। তো সেই জন্য কিন্তু আমরা পেপার 1 এবং পেপার 2 প্রত্যেকটাই কিন্তু এবার প্র্যাকটিস করব। তো আজকে যে টপিকটা আমাদের থাকছে সেটা হচ্ছে সিটেট 2011 পেপার 2 সিডিপি থেকে। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে মক টেস্ট দাও, আর কত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেলসে আলোচনা করে দেবো, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। ওকে, তো প্রত্যেকে লাইক করে দাও ক্লাসটা, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। প্রথম কোশ্চিন বলছে, একজন সৃজনশীল শিক্ষার্থী বলতে কাকে বোঝায়? তাহলে একজন ক্রিয়েটিভ স্টুডেন্ট বা সৃজনশীল শিক্ষার্থী বলতে কাদেরকে বোঝায়? যারা অত্যন্ত বুদ্ধিমান, পরীক্ষায় ধারাবাহিকভাবে যারা ভালো নম্বর পায়, পার্শ্বীয় চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানে ভালো, আর ড্রয়িং এবং পেন্টিংয়ে যারা অত্যন্ত মেধাবী। তাহলে সৃজনশীল শিক্ষার্থী আমরা কাদেরকে বলবো? যারা পার্শ্বীয় চিন্তাভাবনা, পার্শ্বীয় চিন্তাভাবনা মানে যারা একটা জিনিসকে নিয়ে অনেক কিছু ভাবতে পারে, তাদেরকেই বলবো আমরা পার্শ্বীয় চিন্তাভাবনা। এবং তারা যারা যে কোনো প্রবলেমকে তারা ইজিলি সমাধান করতে পারে, তারাই হচ্ছে সৃজনশীল শিশু। ক্লিয়ার? তাহলে ক্রিয়েটিভ স্টুডেন্টের বৈশিষ্ট্য কি? যাদের মধ্যে ডাইভার্জেন্ট থিঙ্কিং থাকবে, মনে রাখবে ডাইভার্জেন্ট থিঙ্কিং থাকবে এবং প্রবলেম সলভিংয়ের ক্ষমতা থাকবে, তাদেরকে আমরা বলবো সৃজনশীল শিশু। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, প্রতিটা শিক্ষার্থী একে অপরের থেকে আলাদা। তো আমরা প্রত্যেকে জানি, কালকে তোমাদের ক্লাস করিয়েছিলাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেখানে বলেছিলাম যে প্রত্যেকটা শিক্ষার্থী একে অপর থেকে কিন্তু আলাদা। ঠিক আছে, কোন দিক থেকে? বিকাশের হার, বিকাশের ক্রম, বিকাশের জন্য সাধারণ ক্ষমতা, বৃদ্ধি বিকাশের নীতি। ভালো করে জিনিসটা বোঝো। আমি যদি দেখি বৃদ্ধি ও বিকাশের নীতি, তাহলে দেখো প্রত্যেকের ক্ষেত্রে এক, প্রত্যেকের ক্ষেত্রে এক। যেমন আমার ক্ষেত্রেও বৃদ্ধি বা বিকাশ কিন্তু মাথা থেকে পায়ের দিকে হয়েছে, বা আমার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু কেন্দ্র থেকে পরিধির দিকে হয়েছে, আমার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু সাধারণ থেকে বিশেষের দিকে হয়েছে। সেম টু সেম তোমার ক্ষেত্র হয়েছে, তাহলে নীতি কিন্তু কখনো চেঞ্জ হয় না। তাহলে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট বা প্রিন্সিপাল অফ গ্রোথ আমাদের মানুষের ভিত্তিতে কিন্তু পরিবর্তন হয় না, সবার ক্ষেত্রে কিন্তু সেম। আবার দেখো বিকাশের জন্য সাধারণ ক্ষমতা, তাহলে বিকাশের ক্ষেত্রে যে সাধারণ ক্ষমতাগুলো থাকার প্রয়োজন, সেই ক্ষমতাগুলোও কিন্তু সবার ক্ষেত্রে সমান, সবার ক্ষেত্রে সমান। আবার বিকাশের ক্রম দেখো, বিকাশের ক্রম মানে কি? যেমন ধরো একটা শিশু জন্মাবার পরে কি করে? সে কান্না করে, তারপর সে ধীরে ধীরে কি করে, মানে ব্যাবলিং করতে শুরু করে। এক সময় গিয়ে সে একটা দুটো কথা বলতে পারে, তারপরে তারা দুটো তিনটে চারটে ওয়ার্ড ব্যবহার করে, তারপর ধীরে ধীরে একটা ছোট ছোট সেন্টেন্স বলে। এইভাবে তো হয়। বা একটা শিশু প্রথমে হামাগুড়ি দেয়, তারপর বসতে শেখে, তারপরে দাঁড়াতে শেখে, তারপরে হাঁটতে শেখে, এইভাবে হয়। তুমি কি এমনটা শিশু দেখেছো যে প্রথমে সে দাঁড়াতে শিখলো তারপর বসতে শিখলো? এমনটা দেখোনি। তাই বিকাশের ক্রম কিন্তু সবার ক্ষেত্রে সমান, কিন্তু বিকাশের হার, বিকাশের হার কি সবার ক্ষেত্রে সমান? একদমই নয়। তাহলে বিকাশের হার কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। কারণটা কি? দেখো, তোমার বয়স 3 বছর, আমার বয়সও 3 বছর। এই 3 বছর বয়সে তুমি কি করতে পারো? তুমি কি করতে পারো? তুমি 4টে শব্দ বলতে পারো। এই 3 বছর বয়সে হয়তো আমি 3টে শব্দ বলতে পারি, হতে পারি, বা আমি 5টা শব্দ বলতে পারি। কারণ দেখো, কারণ বিকাশের হার কিন্তু সবার সমান হয় না। আবার একটা উদাহরণ দিই, দেখো, ধরো তোমার বয়স ধরো 5 বছর, এই 5 বছরে তোমার ওজন হচ্ছে 15 কেজি, এই 5 বছরে আমার ওজন হচ্ছে 18 কেজি। তাহলে দেখো বিকাশের হার কিন্তু দুজনের ক্ষেত্রে সমান হয় না। তাহলে বিকাশের হারের কিন্তু পার্থক্য আমরা কিন্তু দেখতে পাই। ক্লিয়ার? তাই এখানে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? প্রত্যেক শিক্ষার্থী অন্য, মানে কি? যে এভরি লার্নার্স ইজ ইউনিক মিনস দ্যাট। তো প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্লাসে করিয়েছিলাম যে প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা, এটার মানে কি? শিক্ষার্থীদের কোনো সাধারণ গুণ নেই বা তারা সাধারণ লক্ষ্যগুলি ভাগ করে না।
এটা ভুল একদম। মানে কি শিক্ষার্থীদের অবশ্যই কিছু সাধারণ গুণ রয়েছে, এটা কিন্তু একদম ভুল। সকল শিক্ষার্থীর জন্য একটি সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়, মানে সকল শিক্ষার্থীর জন্য একটি সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়। দেখো তো আমাদের যে ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, প্রত্যেকের জন্য তো একই রকমের পাঠ্যক্রম, তাহলে কেন বলবো একই রকমের পাঠ্যক্রম রাখা যাবে না? অবশ্যই রাখা যাবে। একটি ভিন্নধর্মী শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনার বিকাশ করা অসম্ভব, এটাও ভুল। একটি ভিন্নধর্মী মানে কি? একটি আলাদা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সম্ভাবনার বিকাশ করা অসম্ভব। অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? তুমি তাদেরকে উন্নত মানের এলটিএম প্রোভাইড করবে, টিচিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে, তাহলে তারা সুন্দরভাবে শিখতে পারবে। কিন্তু 4 নম্বর দেখো, কোনো দুই শিক্ষার্থী তাদের ক্ষমতা, আগ্রহ, প্রতিভা একই রকমের নয়, এটা হচ্ছে কারেক্ট। আমি কালকে যখন তোমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্লাস করেছিলাম, বারবার একটা কথা বলেছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝায় একটি শিক্ষার্থী অন্য একটি শিক্ষার্থী থেকে আলাদা। কিসের ভিত্তিতে আলাদা? জ্ঞান, বৃদ্ধি, বিচার বুদ্ধি, থিঙ্কিং, সমস্ত কিছু। তাহলে আমার কি আগ্রহ রয়েছে, তোমার আগ্রহ আলাদা, আমার পছন্দ তোমার পছন্দ আলাদা, তোমার প্রতিভা আমার প্রতিভা আলাদা। তাই দুটো শিক্ষার্থী কখনো কিন্তু একই রকমের হতে পারে না। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, বংশগতি একটি ড্যাশ সামাজিক কাঠামো হিসেবে বিবেচিত হয়। তাহলে বংশগতিকে আমরা কি বলবো? বংশগতিকে আমরা কি বলবো? মাধ্যমিক। মাধ্যমিক মানে কি? সেকেন্ডারি, ঠিক আছে? মাধ্যমিক মানে সেকেন্ডারি। গতিশীল, স্থির আর প্রাথমিক। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? বংশগতি হচ্ছে একটি স্থির মাধ্যম, যেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, যেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। যেটা আমরা হেরিডিটি সূত্রে বা যেটা আমরা জিন সূত্রে পেয়ে থাকি, সেটা কিন্তু কখনোই আমরা পরিবর্তন করতে পারবো না, ওটা স্থির। প্রাথমিক কোনটা? প্রাথমিক হচ্ছে আমাদের ফ্যামিলি, মনে থাকবে, প্রাথমিক হচ্ছে ফ্যামিলি। আর গৌণ কোনগুলো? গৌণ হচ্ছে সমস্ত কিছু, গৌণ, বাকি সমস্ত কিছু হচ্ছে আমাদের গৌণ। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, স্থির। তাহলে বংশগতি কি হবে? বংশগতি হচ্ছে স্থির। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে একটি নির্মিতিবাদ, ঠিক আছে, একটি নির্মিতিবাদ কোনটির ওপর গুরুত্ব দেয়? তাহলে নির্মিতিবাদ কোনটির ওপরে গুরুত্ব দেয়? অপশন দেখো, অনুকরণের ওপর, ইমিটেশনের ওপর। দেখো ইমিটেশনের ওপরে কারা গুরুত্ব দেয়? ইমিটেশনের ওপরে গুরুত্ব দিচ্ছে আচরণবাদীরা। মনে রাখবে কি কারা? আচরণবাদীরা। ওকে, তাহলে ইমিটেশনের ওপর গুরুত্ব দিচ্ছে কারা? আচরণবাদীরা। তারা বলছে যে একটা শিশু সে ভাষা শিক্ষা গ্রহণ করে বা ভাষা শিক্ষা অর্জন করে, তার পরিবারের যারা বড় রয়েছেন, বাবা মা দাদু দিদা, তাদেরকে অনুকরণ করে তারা কিন্তু ভাষা শিখে। কে বলছেন? আচরণবাদীরা। আর নির্মিতিবাদ কি বলছেন? বিশ্ব সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরিতে শিক্ষার্থীর ভূমিকার ওপর জোর দেয়। এটা হচ্ছে মেন। কারণ নির্মিতিবাদ মানে কি? নির্মিতিবাদ কথার অর্থ হচ্ছে বা নির্মিতিবাদ বলতে বোঝাচ্ছে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সারা বিশ্ব সম্পর্কে বা সারা পৃথিবীর সম্পর্কে তারা কি করে? জ্ঞান অর্জন করে। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ধারণার বিকাশ প্রাথমিকভাবে কার অংশ? তাহলে ধারণার বিকাশ বলতে কোনটিকে বোঝায়? বুদ্ধিবৃত্তির বিকাশ, যেটাকে বলছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ আর মানসিক বিকাশ। তাহলে ধারণার বিকাশ বা কনসেপ্ট, ডেভেলপমেন্ট অফ কনসেপ্ট, এটা কিসের? এটা পড়ছে আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা বুদ্ধির বিকাশ। তাহলে বুদ্ধির বিকাশ কার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে কি আমাদের ধারণার বিকাশের সঙ্গে যুক্ত। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। ক্লিয়ার? তাহলে ধারণার বিকাশ কার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে বুদ্ধির বিকাশের সঙ্গে যুক্ত। অপশন এ হচ্ছে কারেক্ট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম গাইড।
প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে। রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেরই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, সবচেয়ে তীব্র এবং গুরুত্বপূর্ণ সামাজিকরণ কখন হয়? একটা শিশুর সামাজিকরণ সব থেকে কখন ভালো হয়? বয়ঃসন্ধিকাল, শৈশবকাল, যৌবনকাল, একজন ব্যক্তির সারা জীবন? অবশ্যই সামাজিকরণ কিন্তু সবসময় হয়, কিন্তু সব থেকে ভালো সামাজিকরণ হয় সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীরা ইতিমধ্যে যা শিখেছে তা পুনরুদ্ধার করতে বা স্মরণ করতে সাহায্য করা গুরুত্বপূর্ণ। তো একটা শিক্ষার্থী যে জিনিসগুলো শিখেছে সেগুলোকে কি করতে হবে, তুমি একজন শিক্ষক হিসাবে সেগুলো যাতে শিক্ষার্থী স্মরণ করতে পারে, মনে করতে পারে, তার জন্য তাকে হেল্প করতে হবে। তুমি কেন তাকে হেল্প করবে, এটা হচ্ছে কথা। তাহলে শিক্ষার্থীদের পূর্ব অর্জিত জ্ঞানকে স্মরণ করার তাৎপর্য কী? দেখো, অপশন বলছে পূর্ব জ্ঞানের সাথে নতুন তথ্য সম্পর্কিত করা শেখার উন্নতি ঘটায়। তাহলে যখন শিক্ষার্থীকে কোনো একটা নতুন টপিক আমি পাঠদান করব বা নতুন একটা টপিক আমি পড়াবো, তখন যদি তার পূর্ব জ্ঞানকে আমি কাজে লাগাই, তাহলে শিক্ষার্থীরা কিন্তু নতুন জিনিসটাকে ভালোভাবে শিখতে পারবে। অপশন বি বলছে এটি পুরনো পাঠ সংশোধনে কার্যকর উপায়। অপশন সি, এটি শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়ায়, যার ফলে শেখার শক্তি বৃদ্ধি পায়। অপশন ডি, যে কোনো শ্রেণীকক্ষের নির্দেশনার জন্য এটি সুবিধাজনক শুরু। তাহলে কী হবে অ্যান্সার? একদম কারেক্ট, অপশন নাম্বার এ। তাহলে পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানকে কানেক্ট করলে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারে, এই জন্য শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, পিঁয়াজের মতে বিকাশের প্রথম পর্যায়, আমরা জানি পেঁয়াজের 4টে পর্যায় রয়েছে। তাহলে প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায়টা হচ্ছে জন্ম থেকে, অর্থাৎ জন্ম থেকে কি 2 বছর, যেটা নাম হচ্ছে কি সেন্সরি। সেন্সরি মানে কি আমাদের ইন্দ্রিয়, অর্থাৎ কি আমাদের 5টা সেন্সর রয়েছে, চোখ, কান, নাক, তারপর জিহ্বা, ত্বক, এগুলো রয়েছে। তাহলে এইগুলো দিয়ে কি করে শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থায় জ্ঞান অর্জন করে। যেমন দেখো, একটা লবণ এবং চিনি যদি কাছে আমার রেখে দাও, আমি কিন্তু ইজিলি বলতে পারবো কোনটা লবণ কোনটা কিন্তু চিনি। কিন্তু একটা ছোট্ট 2 বছরের বাচ্চাকে যদি বলো কোনটা লবণ কোনটা চিনি, সে কিন্তু বলতে পারবে না। সে যতক্ষণ না জিভায় দেবে ততক্ষণ সে কিন্তু তার টেস্ট বুঝতে পারবে না। তাহলে কি শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থায় অর্থাৎ জন্ম থেকে 2 বছরের মধ্যে তারা এই বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে কি ইন্দ্রিয়ের মাধ্যমে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার তথ্য যা সম্পূর্ণ এবং শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে। তাহলে কোন থিওরি আচরণের উপর নির্ভর করে সেটা তোমরা প্রত্যেকে জানো, বিকাশমূলক থিওরি, আচরণবাদী থিওরি, নির্মিতিবাদ আর প্রজ্ঞামূলক বিকাশ। সঠিক আনসার কী হবে? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার বি, আচরণবাদী। ক্লিয়ার? তাহলে আচরণবাদী হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে শিক্ষার তথ্য যেটা সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ আচরণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটা হচ্ছে আচরণবাদী, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় সমাজে বহুভাষিক চরিত্রকে ড্যাশ হিসেবে দেখা। আমি এটা বারবার বলেছি, মাল্টিলিঙ্গুয়ালিজম, মনে পড়ছে? মাল্টিলিঙ্গুয়ালিজমকে কী হিসেবে ব্যবহার করা হয়? দেখো, শিক্ষণ শেখান প্রক্রিয়ায় বাধা হিসাবে নিতে হবে, অর্থাৎ আমাদের যে টিচিং লার্নিং প্রসেস রয়েছে সেখানে বাধা হিসেবে দেখতে হবে। অপশন বি, স্কুল জীবন সমৃদ্ধ করার জন্য একটি সম্পদ বা এ রিসোর্স ফর এনরিচমেন্ট অফ দ্য স্কুল লাইফ। অপশন সি, শিক্ষার্থীদের শেখার জন্য অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ক্ষমতার প্রতি একটি চ্যালেঞ্জ। এখানে শিক্ষকের ক্ষমতা, কখনো শিক্ষকের ক্ষমতা না, শিক্ষার্থীর ক্ষমতা একটি ফ্যাক্টর যা স্কুল জীবনকে শিক্ষার্থীর জন্য একটি জটিল অভিজ্ঞতা করে তোলে। কখনোই জটিল করে তোলে না, সবসময় শিক্ষার্থীকে এটা সহজ করে তোলে। বোঝা গেল? সহজ করে তোলে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। আমি বারবার বলে এসেছি তোমাদের যে মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষাবিদ বা বৈচিত্র্যময় ক্লাসরুম শিক্ষার্থীদের কাছে সবসময় কী হিসাবে ব্যবহার করা হয়? রিসোর্স বা সম্পদ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। আমি বারবার এই কথাটা বলি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন কি? অর্থাৎ ক্রিয়েটিভ আনসারের জন্য কোনটি প্রয়োজন? বিষয়ভিত্তিক প্রশ্ন, ওপেন এন্ডেড কোশ্চেন মানে খোলামেলা প্রশ্ন, একটি অত্যন্ত সুশৃঙ্খল শ্রেণীকক্ষ, অপশন নাম্বার ডি সরাসরি শিক্ষাদান এবং সরাসরি প্রশ্ন। তাহলে কী হবে আনসার? তাহলে সৃজনশীল উত্তরের জন্য আমার কি দরকার? ওপেন এন্ডেড প্রশ্ন করতে হবে। শিক্ষার্থীকে কোনো একটা প্রশ্ন করে তাকে বলতে হবে যে তুমি তোমার মনের মতো করে বলো। তার মানে শিক্ষার্থী সেখানে তার সৃজনশীলতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। তাই এখানে সঠিক আনসার হবে কি? ওপেন এন্ডেড কোশ্চেন। বোঝা গেল? ওপেন এন্ডেড কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে শিক্ষার্থীর শেখার ফাঁকগুলি নির্ণয় ড্যাশ দ্বারা অনুসরণ করা উচিত। তাহলে শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী কিন্তু সমানভাবে এগিয়ে যেতে পারে না, অনেকের শেখার মধ্যে প্রবলেম থাকে, কমতি থাকে, সেগুলো তুমি কিভাবে দূর করবে? অপশন এ অ্যাপ্রোপ্রিয়েট রিমিডিয়াল মেজার, তুমি তাদেরকে সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে। অপশন নাম্বার বি ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, যেটাকে বলে ড্রিল এবং অনুশীলন। অপশন নাম্বার সি সমস্ত পাঠের পদ্ধতিগত সংশোধনের মাধ্যমে। অপশন নাম্বার 4 শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে ফলাফলের প্রতিবেদন করে। কী হবে আনসার? একদম কারেক্ট। তাহলে শিক্ষার্থীর যদি কোনো জায়গায় ফল্ট থাকে, তুমি একজন শিক্ষক হিসেবে সেটাকে রিমিডিয়াল মেজার করবে, অর্থাৎ রিমিডিয়াল টিচিং তোমাকে প্রোভাইড করতে হবে। অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিবৃতিটিকে শিক্ষার বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা যায় না? নিচের কোন বিবৃতিটিকে শিক্ষার বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা যায় না? শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা আচরণের মধ্যস্থ করে। একদম কারেক্ট। অপশন নাম্বার বি শিক্ষা এমন কিছু যা কিছু নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ ঘটে। এটাও কারেক্ট। অপশন নাম্বার সি আচরণ অধ্যয়নের শিক্ষণ বা দ্য স্টাডি অফ বিহেভিয়ার ইজ লার্নিং। অপশন নাম্বার ডি শিক্ষায় অশিক্ষার মধ্যেও কিন্তু শিক্ষা রয়েছে। এটাও কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, যে আচরণ অধ্যয়ন শেখা হয় বা স্টাডি অফ বিহেভিয়ার ইজ লার্নিং, এটা কিন্তু আমাদের ভুল। ঠিক আছে, তাহলে স্টাডি অফ বিহেভিয়ারকে আমরা কি বলি? বিহেভিয়ারিজম বা আচরণ বিদ্যা বলি। বোঝা গেল? তাহলে আচরণ বিদ্যা বলি, এটা কিন্তু আমাদের ভুল হয়ে গেল। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের স্বনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন বলতে কি বোঝায়? শিক্ষার্থীদের স্বনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন বলতে কি বোঝায়? শিক্ষার্থীদের আচরণের জন্য রেগুলেশন তৈরি করা, ছাত্র সংগঠন দ্বারা প্রণীত রুলস এবং রেগুলেশন। অপশন সি স্বশৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল, তাদের নিজস্ব শিক্ষা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তাহলে কী হবে আনসার? এখানে সেলফ রেগুলেশন বলতে বোঝাচ্ছে সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। অপশন সি। ঠিক আছে, স্বশৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ যা সেলফ ডিসিপ্লিন অ্যান্ড হচ্ছে কি কন্ট্রোল। অপশন নাম্বার সি। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি বোঝার জন্য শিক্ষা প্রতিফলিত করে না? তাহলে নিচের কোনটি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়? প্রশ্নটি এটাই বলতে চাইছে, নিচের কোনটি শিক্ষার্থীদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়? অপশান এ বলছে শিক্ষার্থীকে তাদের নিজস্ব ভাষায় একটি ঘটনা বা ধারণা ব্যাখ্যা করতে বলুন। অবশ্যই এটা বলতে হবে। যখন তাকে আমি বলবো যে তুমি তোমার নিজের মতো করে বলো, তার মানেই তুমি বুঝতে পারবো যে শিক্ষার্থী সেই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা। অবশ্যই এটা দরকার।
অপশন বি বলছে একটি আইন কিভাবে কাজ করে তা বোঝাতে শিক্ষার্থীদের উদাহরণ দিতে শেখান। অবশ্যই উদাহরণ দিতে হবে তোমাকে, বিভিন্ন ল সম্পর্কে, বিভিন্ন আইন কিভাবে চালু করা হয়, সমস্ত কিছু। অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের সাদৃশ্য এবং পার্থক্য দেখতে এবং সাদৃশ্য তৈরি করতে সহায়তা করুন। এটাও কারেক্ট। অপশন নাম্বার ডি, ছাত্রদের বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করা। আমি তো বলেই থাকি যে মুখস্থ করা যদি কোনো অপশানে থাকে সেটাই আমাদের কারেক্ট আনসার। যেহেতু প্রশ্নটা নাবাচক রয়েছে তাই মুখস্থ করা রয়েছে, তাই এটা সঠিক আনসার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি শিক্ষা সম্পর্কে সত্য? নিচের কোন বিবৃতিটি শিক্ষা সম্পর্কে সত্য? শিক্ষা গ্রহণ এমন একটি পরিবেশ কার্যকর যা শিক্ষার্থীর জন্য মানসিকভাবে ইতিবাচক ও সন্তোষজনক। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে শিক্ষা গ্রহণ হচ্ছে এমন একটি পরিবেশ বা এমন একটি কার্যকর পরিবেশ যা শিক্ষার্থীদের মানসিক বা ইতিবাচক প্রভাব ফেলে বা শিক্ষার্থীকে সন্তোষজনক করে তোলে। অপশন নাম্বার বি, শেখার কোন পর্যায়ে মানসিক দ্বারা শিক্ষা প্রভাবিত হয় না। এটা ভুল, কারণ শিক্ষার্থীদের শেখার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে কিন্তু তারা কী করে, এফেক্ট পড়ে, তাই না? অবশ্যই। নেক্সট দেখো, শেখা মূলত একটি মানসিক কার্যকলাপ। এটাও ঠিক, এটা আমাদের কিন্তু মানসিক কার্যকলাপ, এটা কিন্তু ভুল। শেখা কখনো আমাদের মানসিক কার্যকলাপের মধ্যে পড়ে না, এটা আমাদের কগনিটিভ কার্যকলাপের মধ্যে পড়ছে। বোঝা গেল? অপশন নাম্বার ডি, শিশুদের দ্বারা করা ত্রুটি নির্দেশ করে যে কোনো শিক্ষা হয়নি। একদম ভুল, কারণ ত্রুটি শিক্ষার্থীরা যত বেশি ভুল করবে তত বেশি তারা শিখবে, তাই এটাও কিন্তু আমাদের ভুল। তাই এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার এ। তাহলে শিক্ষা গ্রহণ এমন একটি পরিবেশ কার্যকর যা শিক্ষার্থীর জন্য মানসিকভাবে ইতিবাচক ও সন্তোষজনক। নেক্সট দেখো 18 নম্বরটা, মানব বিকাশ কিছু নীতির ওপর ভিত্তি করে, নিচের কোনটি মানব বিকাশের নীতি নয়? বলছে ধারাবাহিকতা, ক্রমিকতা, সাধারণ থেকে নির্দিষ্ট আর বিপরীতমুখিতা। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, বিপরীতমুখিতা। কারণ বৃদ্ধি বা বিকাশ কখনো পিছন দিকে হয় না, সবসময় কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য কী হওয়া উচিত? তাহলে মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য কী হবে? শিক্ষার্থীদের ভুলগুলো ধরে রাখার জন্য, শিক্ষার্থীদের অর্জন বা অ্যাচিভমেন্টকে পরিমাপ করতে, একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উন্নতি করা উচিত কিনা সেটা নির্ধারণ করা। অপশন নাম্বার ডি, শেখার ফাঁক নির্ণয় এবং প্রতিকার করতে। কী হবে অ্যান্সার? তাহলে অ্যাসেসমেন্ট আমরা কেন করব? অ্যাসেসমেন্ট আমরা করব শিক্ষার্থীরা কোথায় বুঝতে পারেনি সেটা জানার জন্য, শিক্ষার্থীর ফাঁক কোনগুলো রয়েছে পড়ার ক্ষেত্রে, তাদের কী কী সমস্যা রয়েছে সেগুলো খুঁজে বের করা এবং সেগুলো প্রতিকার করা। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি। অ্যাসেসমেন্টের লক্ষ্য হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, প্রতিবন্ধী শিশুদের জন্য কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত সমন্বিত শিক্ষা প্রকল্পের লক্ষ্যে ড্যাশ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ দান করা হয়েছে। তো বর্তমানে কি বলা হয়েছে? বর্তমান সরকার বলেছেন যে সমস্ত শিশুরা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে। বিশেষ বিদ্যালয়, খোলা স্কুল, অন্ধ বা সমিতি স্কুল আর নিয়মিত স্কুল। তাহলে তাদেরকে কিন্তু আমরা রেগুলার স্কুলে কিন্তু পাঠদান করব, যাতে কোনো শিশু তারা হীনমন্যতায় না ভোগে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে সাধারণ বিদ্যালয়ে কিন্তু সুযোগ দিতে হবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি তরুণ শিক্ষার্থীদের পড়ার অসুবিধার লক্ষণ নয়? তাহলে বলছে নিচের কোনটি লার্নিং ডিসএবিলিটির মধ্যে পড়ে না। নিচের কোনটি পড়ার অক্ষমতা মানে লার্নিং ডিসএবিলিটির মধ্যে পড়ে না। বলছে পড়ার গতি এবং সাবলীলতা, যেটা বলছে রিডিং স্পিড অ্যান্ড ফ্লুয়েন্সি, অবশ্যই পড়ে। শব্দ এবং ধারণা বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস অ্যান্ড আইডিয়া, এটাও পড়ে। বানানের ধারাবাহিকতা, স্পেলিং কনসিস্টেন্সি। অপশন নাম্বার ডি, লেটার ওয়ার্ড রিকগনাইজেশন। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি। তাহলে এটা কার মধ্যে পড়ে? এটা পড়ছে আমাদের লেখার ক্ষেত্রে, অর্থাৎ ডিসগ্রাফিয়ার মধ্যে পড়ছে। কিসের মধ্যে হচ্ছে? ডিসগ্রাফিয়া। ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। আর তাহলে পড়া বা লার্নিং ডিসএবিলিটির মধ্যে সবগুলোই পড়ছে। পড়ার গতি, সাবলীলতা, শব্দ ধারণা বোঝা, অক্ষর এবং শব্দ স্বীকৃতি, সবগুলোই পড়ে। শুধুমাত্র বানানের ধারাবাহিকতা এটা কিন্তু লেখার মাধ্যমে পড়ে। অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোশ্চেন বলছে একজন শিক্ষক চান তার ক্লাসের মেধাবী শিশুরা তাদের সম্ভাবনা অর্জন করুক। মানে একজন শিক্ষক চাইছেন যে আমাদের শ্রেণীকক্ষে প্রত্যেকটা শিক্ষার্থী তার পোটেনশিয়াল যে ক্ষমতাগুলো রয়েছে তারা অর্জন করুক। তার উদ্দেশ্যে অর্জনের জন্য নিচের কোনটি করা উচিত নয়? অপশন এ, তাদের মানসিক চাপ পরিচালনা করতে শেখান, অবশ্যই। তারা কিভাবে মেন্টাল ডিস্ট্রেস কন্ট্রোল করবে সেটা শেখাতে হবে। বিশেষ মনোযোগের জন্য তাদের সমবয়সীদের থেকে আলাদা করুন। একটা কথা মাথায় রাখবে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় সেগ্রিগেশন, ঠিক আছে, সেগ্রিগেশন কথাটা কিন্তু খুবই খারাপ, বা সেপারেট কথাটা খুবই খারাপ। তো তুমি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদেরকে কখনোই সেগ্রিগেট করবে না, কখনো আলাদা করবে না। অপশন সি, তাদের সৃজনশীলতা বাড়াতে চ্যালেঞ্জ করুন। ওয়াই একাডেমিক বা নন একাডেমিক অ্যাক্টিভিটি, তো নন একাডেমিক অ্যাক্টিভিটি কোনগুলো? নাচ, গান, খেলাধুলা, এগুলোর উপরে জোর দেন। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 23 নাম্বারটা, নিচের কোনটি আভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত বা ইন্ট্রেন্সিক মোটিভেট শিশুদের একটি বৈশিষ্ট্য নয়? বোঝা গেল কোনটি বৈশিষ্ট্য নয়। বলছে তারা সবসময় সফল হয়, তারা তাদের কাজ উপভোগ করে, তারা কাজ করার সময় উচ্চ স্তরের শক্তি প্রদর্শন করে, তারা চ্যালেঞ্জিং কাজ করতে ভালোবাসে। তাহলে কী হবে অ্যান্সার? যারা ইন্টারনাল মোটিভেটেড স্টুডেন্ট তারা কি কখনো ফেল হয় না? সবসময় কি পাস করে? এটা ভুল কথা। তারাও কিন্তু জীবনে কিন্তু অনেক সময় ফেল হয়। তাই অপশন নাম্বারই হচ্ছে কারেক্ট। তারা সবসময় যে সফল হবে তার কোনো গ্যারান্টি নাই। অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উপযুক্ত হাতিয়ার নয়? অ্যাসাইনমেন্ট, মৌখিক প্রশ্ন, টার্ম টেস্ট আর কুইজ গেম। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, টার্ম টেস্ট। এটা হচ্ছে আমাদের সামেটিভ, ঠিক আছে, সামেটিভ ইভ্যালুয়েশনের পার্ট। অপশন নাম্বার সি। নেক্সট 25 নাম্বারটা, 25 নম্বর কোশ্চেন বলছে শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত নয়। শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত নয় কোন ক্ষেত্রে? ক্লাসের ভেতরে বাইরে যতটা সম্ভব প্রশ্ন জিজ্ঞাসা করতে বলা, গ্রুপের কাজে অন্য শিক্ষার্থীর সাথে সক্রিয়ভাবে যোগদান করতে বারণ করবে, যতটা সম্ভব সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে বলবে। অপশন নাম্বার ডি, শিক্ষক জিজ্ঞাসা করতে পারেন এমন সমস্ত প্রশ্নের উত্তর তিনি মুখস্থ করতে বলবেন। তাহলে এই মুখস্থ করাটা কখনোই আনসার হবে না। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট 26 নাম্বার, ইরফান খেলনা ভেঙে ফেলে এবং তাদের উপাদানগুলো অন্বেষণ বা এক্সপ্লোর করতে সেগুলো এলোমেলো করে। আপনি কি করতে চান? তো তুমি তোমার ছেলেকে একটা খেলনা গাড়ি এনে দিয়েছো, তারপর দিন সেই খেলনার গাড়িগুলোকে একদম খুলে একাকার করেছে যাতে সে অনেক কিছু দেখতে পায়। তো তুমি একজন বাবা হিসাবে বা তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে? ইরফানকে কোনো খেলনা নিয়ে খেলতে দেবেন না, সবসময় ঘনিষ্ঠ নজরে রাখবেন। অপশান সি, তার অনুচ্ছিত প্রকৃতিকে উৎসাহিত করুন এবং তার শক্তিকে চ্যালেঞ্জ করুন, তাকে বোঝান যে খেলনা ভাঙা উচিত নয়। তাহলে সঠিক আনসার কি? অপশন নাম্বার সি। তার যে উৎসাহ রয়েছে মনের মধ্যে, তার মধ্যে যে কৌতূহল রয়েছে সেই কৌতূহলটাকে সাপোর্ট করতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 27 নাম্বার কোশ্চেন বলছে বিবৃতি, পুরুষরা সাধারণত মহিলাদের থেকে বুদ্ধিমান হয় কথাটি সত্য হতে পারে। লিঙ্গ পক্ষপাত বা জেন্ডার বায়াসনেস বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষেত্রের জন্য সত্য আর সত্য। কী আনসার? এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, লিঙ্গ পক্ষপাত বা সোশ্যাল মানে জেন্ডার বায়াসনেস। বোঝা গেল? তাহলে একটা পুরুষ একটা মহিলার থেকে যে বুদ্ধিমান বেশি সেটা কিন্তু ভুল। এটা হচ্ছে লিঙ্গ পক্ষপাত বা জেন্ডার বায়াস দেখানো হচ্ছে। অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, একটি শিশুর বিকাশের নীতিগুলো বোঝায় একজন শিক্ষককে সাহায্য করে। যদি একজন শিক্ষক ভালো করে জানে যে একজন শিক্ষার্থীর কোন ক্ষেত্রে কোন রকমের বিকাশ হয় তাহলে কোনটি ভালো হবে? শিক্ষার্থীর সামাজিক অবস্থা চিহ্নিত করা যায়, শিক্ষার্থীর নৈতিক পটভূমি চিহ্নিত করা যায়, শিক্ষার্থীর সরঞ্জামের সাথে যুক্তিযুক্ত করা শেখানো হবে, কার্যকরভাবে তাদের শেখার বিভিন্ন কৌশলগুলিকে পূর্ণ করা হবে। আমি একজন শিক্ষক হিসেবে যদি তোমাদের চাহিদা তোমাদের নিডসগুলো আমি ভালো করে জানি তাহলে আমি কি করতে পারবো? তোমাদের যে শেখার কৌশলগুলো রয়েছে সেটা আমি সম্পূর্ণভাবে কিন্তু পালন করতে পারবো। সঠিক আনসার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ক্রিস্টিনা একটি ফিল্ড ট্রিপের জন্য তার ক্লাসে নিয়ে গেছিলেন তার ছাত্রছাত্রীকে। ফিরে আসার পরে তিনি তার ছাত্রর সাথে ট্রিপ নিয়ে আলোচনা করছেন। এটি বলতে কি বোঝায়? বোঝায় অ্যাসেসমেন্ট ফর লার্নিং,
লার্নিং ফর অ্যাসেসমেন্ট, লার্নিং অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, লার্নিং ফর অ্যাসেসমেন্ট। কারণ এটা কিন্তু পাঠ চলাকালীন বা হচ্ছে, অর্থাৎ তারা ট্রিপে গেছে, ট্রিপ থেকে এসে ফিরে এসে তারা আলোচনা করছে, তার মানে সে ট্রিপের মধ্যেই কিন্তু এটা পড়ছে। তাই এটা সঠিক আনসার অপশন নাম্বার এ, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আজকে লাস্ট কোশ্চিন, প্রত্যেক আনসার করো। দেখো এখানে আরও কিছু মাথায় রাখবে। দ্য কাইন্ড অফ অ্যাসেসমেন্ট ক্যান বি হচ্ছে কি কন্ডাক্ট থ্রু ক্লাস টেস্ট, ফিল্ড ট্রিপ, কুইজ, ডিবেট, ডিসকাশান, রোল প্লে, ড্রামাটিজেশন, এইগুলো। তাহলে এই ওয়ার্ডগুলো যদি কোনো প্যাসেজে বা কোনো লাইনে থাকে তাহলে অবশ্যই তোমরা আনসার করবে কি আনসার করবে? অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চিন, প্রত্যেক আনসার করো। লাস্ট কোশ্চেন বলছে বিবৃতি, একটি শিশুর সঠিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হলো তার সুস্থ শরীর নিশ্চিত করা। তাহলে একটা শিশুর সুন্দরভাবে বিকাশ সাধন করার জন্য কি প্রয়োজন? প্রাথমিক অবস্থায় তার সুস্থ শারীরিক কন্ডিশন কিন্তু প্রয়োজন। অপশান এ ভুল হতে পারে, কারণ বিকাশ ব্যক্তিভেদে পরিবর্তন হয়। অপশান নাম্বার বি সত্য, কারণ শারীরিক বিকাশের ক্রম অনুসারে শীর্ষস্থান দখল করে। অপশান নাম্বার সি সত্য, কারণ শারীরিক বিকাশ উন্নয়নের অন্যান্য ডোমেনের সাথে আন্তঃসম্পর্ক। অপশান নাম্বার 4 অসত্য, কারণ শারীরিক বিকাশ কোনোভাবে উন্নয়নের প্রভাব ফেলে না। তাহলে সঠিক আনসার হবে অপশান নাম্বার সি, কারণ শারীরিক বিকাশ যদি তোমার সুস্থ থাকে তাহলে তুমি কি করতে পারবে? ওই শিক্ষার্থীর অন্যান্য বিকাশগুলোও তুমি কিন্তু সুন্দরভাবে করতে পারবে, কারণ আমরা জানি প্রত্যেকটা বিকাশ একে অপরের সঙ্গে কিন্তু কোরিলেটেড। সঠিক আনসার অপশান নাম্বার সি। ওকে, তো তোমাদের টার্গেট প্রাইমারি টেস্ট 2024কে উপলক্ষ করে কিন্তু আমাদের পেড ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একসঙ্গে একই ফিজে তোমাদের পড়ানো হচ্ছে। রেগুলার কিন্তু ক্লাস, লাইভ ক্লাস থাকছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ডেলি ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। লাইভের সঙ্গে সঙ্গে রেকর্ড ক্লাস, পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর তোমাদের জন্য ফিজ রয়েছে খুবই কম, মান্থলি 85, যেটা তোমাদের 1 বছরের টোটাল পেমেন্ট করতে হচ্ছে তোমাদেরকে 1000 টাকা। টোটাল 1000 টাকা তোমাদের কোর্স ফি পড়ছে, যেটা মান্থলি ফিজ হচ্ছে তোমাদের 85 টাকা। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে নাম্বারটা দেখো 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।